সুইমিং ইন দ্য পন্ড এই সমগ্র একটি শব্দ সমষ্টি যা একটি ফ্রেজ আর এটা একটা সাবজেক্ট অবস্থানে বসেছে, কেননা এখানে ইজ ভার্ব আছে। সুতরাং সাবজেক্ট অবস্থানে যদি কোনো ফ্রেজ থাকে সেটা অবশ্যই কী হয় বলুন তো, নাউন ফ্রেজ। সুতরাং এটা একটা নাউন ফ্রেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। হ্যাঁ, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের ক্লাসটি নেওয়ার পূর্বে আমাকে অবশ্যই ফ্রেজ সম্পর্কে জানতে হবে, আর এর জন্য আমি আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেল থেকে ক্লজ অ্যান্ড ফ্রেজের বেসিক ক্লাসটি দেখে নেবেন। আপনি চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকেও সেই ক্লাসটি দেখে নিতে পারেন। তো অবশ্যই এই ক্লাসটি দেখে নেবেন যাতে করে ফ্রেজের বেসিক বিষয়টি আপনি খুব সুন্দরভাবে তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা যেহেতু আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের ক্লাসটি এখন করব, তো সেজন্য ফ্রেজ সম্পর্কে আরও একবার একটু ধারণা নিয়ে নেব। ওকে, ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ সমষ্টি যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না। তো এখন আমরা এই বিষয়টাকে একটু উদাহরণের মাধ্যমে শিখে নেব। ওকে, খেয়াল করুন, আমরা একটা বাক্য লিখেছি, মিল্ক ইজ গুড ফর হেলথ। ওকে, এখন এই মিল্ক শব্দটাকে আমরা একটু বড় করে লেখার চেষ্টা করছি। সেটা কি? ড্রিঙ্কিং সাম মিল্ক রেগুলারলি ইজ গুড ফর হেলথ। এখন এখান থেকে একটি বিষয় অবশ্যই ক্লিয়ার করতে হবে, সেটি হচ্ছে যখন কোনো শব্দ সমষ্টির নিচে আন্ডারলাইন করা থাকবে তখন সেই শব্দ সমষ্টি একটি মাত্র ওয়ার্ড বা একটি মাত্র পার্টস অফ স্পিচের ন্যায় কাজ করে। সুতরাং মিল্কের পরিবর্তেই কিন্তু সম্পূর্ণ শব্দকে বসিয়েছি, সেটা আমরা অবশ্যই বলতে পারি। এখন আন্ডারলাইনকৃত যে শব্দ সমষ্টি দেখতে পাচ্ছি এটাই কিন্তু ফ্রেজ। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে ফ্রেজ হলো? এখন আমরা চলে যাব সংজ্ঞাতে। এখানে বলা হয়েছে ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ সমষ্টি। এখন খেয়াল করুন তো, এটা একটা শব্দ সমষ্টি কিনা? হ্যাঁ, 1 2 3 4, এখানে 4টা শব্দ আছে, সুতরাং এটা একটা শব্দ সমষ্টি। এখন বলছে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে না। ওকে, তাহলে এখানে খেয়াল করুন, ড্রিঙ্কিং সাম মিল্ক রেগুলারলি, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, সুতরাং এটা একটা ফ্রেজ। ওকে, আমরা এই বাক্যটাকে এখন অন্যভাবে লেখার চেষ্টা করি। ওকে, দ্যাট মিল্ক ইউ ড্রিঙ্ক রেগুলারলি ইজ গুড ফর হেলথ। এখন একটুখানি খেয়াল করলে দেখতে পাবেন এখানে ইউ কিন্তু একটা সাবজেক্ট এবং ড্রিঙ্কটা এখানে ফাইনাইট ভার্ব। তাহলে এখানে সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্বও আছে, সুতরাং এটা কিন্তু একটা ফ্রেজ নয়, এটা একটা ক্লজ। তো ফ্রেজ আর ক্লোজ কিন্তু খুব কাছাকাছি একটা বিষয়, এজন্য আমরা যখনই ফ্রেজ শিখবো তখনই ক্লোজ সম্পর্কেও শিখতে হবে। তো যাই হোক, তাহলে আমরা এখান থেকে ক্লোজ কি এবং ফ্রেজ সেটা সম্পর্কে একটু ধারণা নিলাম যাতে করে আমাদের ফ্রেজের মূল বিষয়টি বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্রেজ কত প্রকার। ওকে, ফ্রেজ হচ্ছে মোট 9 প্রকার হতে পারে। সেটি হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ অ্যান্ড পার্টিসিপল ফ্রেজ। ওকে, তো খুবই মজার বিষয় হচ্ছে নাউন ফ্রেজ নাউনের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ভার্বাল ফ্রেজ ভার্বের মতো কাজ করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাডভার্বের মতো কাজ করে, প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশনের মতো কাজ করে, অ্যান্ড সো অন। তাহলে বুঝতেই পারছেন কেমন হবে। ওকে, তাহলে এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাউন ফ্রেজ কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ কি, প্রিপজিশনাল ফ্রেজ কি, ভার্বাল ফ্রেজ কি, এগুলো আমরা চিহ্নিতকরণ করব। ওকে, তো প্রথমেই আমরা আরও একবার সেই বিষয়টি খেয়াল করি। সেটা হচ্ছে আমরা ক্লজের ক্লাসে অবশ্যই বলেছিলাম যে যখনই আপনি ক্লজ আইডেন্টিফিকেশন করবেন তখনই অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ কি সেটা আইডেন্টিফিকেশন করতে হবে। ঠিক একইভাবে আমরা এখানেও প্রথমে শিখে নেব অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটি। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ চিহ্নিতকরণ করার পূর্বে একটি বাক্যকে আমরা একটু বিশ্লেষণ করে নেব। ওকে, খেয়াল করুন, একটি বাক্য লিখি, রহিম ইজ এ গুড বয়। ওকে, এই বাক্যটাকে বিশ্লেষণ করলে পাই রহিম একটি সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং বয়টা হচ্ছে নাউন। ওকে, তো এখান থেকে একটা বিষয় খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, অ্যাডজেক্টিভের পাশে নাউন বসে, অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। ওকে, এতটুকুই। এখান থেকে এই বিষয়টা যদি আপনি সুন্দরভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যাডজেক্টিভ ফ্রেজ খুব সহজে চিনতে পারবেন। কিভাবে? তো খেয়াল করুন,
নাউনের পাশে যদি কোনো শব্দ বসে সেটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, আর দ্যাট মিন্স নাউনের পাশে যদি কোনো ফ্রেজ বসে তবে সেটি অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ওকে, তাহলে খুবই সিম্পল। এখন আমরা দেখে নেব যদি কোনো ফ্রেজ নাউনের পাশাপাশি বসে তবে সেটি অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তাহলে এখন আমরা খেয়াল করি, 1 নম্বর প্রশ্ন বলছে দ্য ম্যান উইথ দ্য ডগ কেম হিয়ার। এখানে আমাদের চিহ্নিতকরণ করতে বলা হয়েছে উইথ দ্য ডগ, এই ফ্রেজটি কি ফ্রেজ। এখন উইথ দ্য ডগ কার পাশে বসেছে? উইথ দ্য ডগ ম্যান শব্দ, এই ম্যানের পাশে বসেছে, আর ম্যান এই বাক্যের একটি নাউন। তাহলে নাউনের পাশে যদি কোনো ফ্রেজ বসে তবে সেটি কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, 2 নম্বর বাক্য খেয়াল করুন, দ্য পিপল ইন দ্য রুম স্টুড আপ টু গ্রিট হিম। খেয়াল করুন, ইন দ্য রুম এটা একটা ফ্রেজ, যেহেতু একটা শব্দ সমষ্টি, এটা একটা ফ্রেজ কার পাশে বসেছে? নাউনের পাশে বসেছে। এই যে পিপল আছে নাউন, তাহলে নাউনের পাশে যে ফ্রেজ বসবে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, 3 নম্বর বাক্য খেয়াল করুন, হাসান ইজ এ ম্যান অফ লেটার্স। ওকে, অফ লেটার্স এই ফ্রেজটি কার পাশে বসেছে? ম্যানের পাশে বসেছে। ম্যানটা কি এ বাক্যে? নাউন, তাহলে নাউনের পাশে যেটি বসবে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, 4 নম্বর বাক্যটি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অপশন। খেয়াল করুন, এ থিঙ্ক অফ বিউটি ইজ জয় ফর এভার। ওকে, অফ বিউটি এই ফ্রেজটি কার পাশে বসেছে? এখন এই থিঙ্কটা কি পার্টস অফ স্পিচ সেটা আমরা জানি না, আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এই থিঙ্ক নাউন নাকি কোন পার্টস অফ স্পিচ। ওকে, খেয়াল করুন, আমরা কিন্তু জানি যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যদি কখনো একটি মাত্র শব্দ থাকে তবে সেটি অবশ্যই নাউন হবে। তাহলে খেয়াল করুন, এ অফ, তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশন এর মাঝখানে একটি মাত্র শব্দ থিঙ্ক, তাহলে এটি অবশ্যই নাউন হবে। কী হবে বলুন তো? নাউন। তাহলে নাউনের পাশে যে ফ্রেজটি বসেছে অফ বিউটি, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, 5 নম্বর বাক্যটি খেয়াল করুন, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন ফিল্ম মেকিং। এখন এই রুল শব্দটা কিন্তু নাউন, নাউনের পাশে বসে হার্ড অ্যান্ড ফাস্ট এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তাহলে আমরা খুবই সহজে অ্যাডজেক্টিভ ফ্রেজ চিহ্নিতকরণ করতে পারলাম, খুবই সহজে। তাহলে এখান থেকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম নাউনের পাশে যদি কখনো কোনো ফ্রেজ দেখতে পারি সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ওকে, তাহলে এখন আমরা নাউন ফ্রেজ চিহ্নিতকরণ করব। তো নাউন ফ্রেজ চিহ্নিতকরণ করার জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে নাউন কোথায় কোথায় বসে বা নাউনের পজিশন কী। হ্যাঁ, নাউনের পজিশন জানার জন্য আমাদেরকে এখানে সুন্দরভাবে একটু লিখে রেখেছি, সেটা হচ্ছে নাউন কোথায় কোথায় বসে সেটা আমরা এখনও এক নজরে দেখে নিই। নাউন সাবজেক্ট অবস্থানে বসতে পারে, অবজেক্ট অবস্থানে বসতে পারে, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে এবং ডিটারমিনার ও পসেসিভের পরে বসতে পারে। তাহলে এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে নাউন ফ্রেজ খুব সহজে চিহ্নিতকরণ করতে পারবো। উদাহরণ দেখার পূর্বে আমরা আরও একবার একটা বাক্যকে বিশ্লেষণ করে দেখি। রহিম ইজ এ বয়। ওকে, রহিম এই বাক্যের সাবজেক্ট, ইজ ভার্ব আর এ বয় অবজেক্ট। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব আর এটা অবজেক্ট। এখন আমরা যদি বলি রহিম এই শব্দটি কোন পার্টস অফ স্পিচ, তাহলে অবশ্যই কী হবে বলুন তো? নাউন হবে। আমরা যদি বলি এই বয় শব্দটি কি পার্টস অফ স্পিচ, অবশ্যই নাউন হবে। তাহলে খেয়াল করে দেখুন যে নাউন সাবজেক্ট অবস্থানে বসতে পারছে আবার অবজেক্ট অবস্থানে বসতে পারছে, তার মানে সাবজেক্ট অবস্থানে বসতে পারে, অবজেক্ট অবস্থানে বসতে পারে। তাহলে এখানেও খেয়াল করে দেখুন নাউন ফ্রেজ সাবজেক্ট অবস্থানে বসতে পারে, অবজেক্ট অবস্থানে বসতে পারে। তাহলে আমরা এই 5টি কারণে যদি কখনো কোনো ফ্রেজ দেখতে পারি সেটা অবশ্যই নাউন ফ্রেজ হবে। তাহলে আমরা এখন উদাহরণের সাহায্যে দেখে নেব। প্রথম 1 নম্বর অপশন বলছে সুইমিং ইন দ্য পন্ড ইজ গুড এক্সারসাইজ। খুব সুন্দরভাবে এখানে বোঝা যাচ্ছে সুইমিং ইন দ্য পন্ড এই সমগ্র একটি শব্দ সমষ্টি যা একটি ফ্রেজ, আর এটা একটা সাবজেক্ট অবস্থানে বসেছে, কেননা এখানে ইজ ভার্ব আছে। সুতরাং সাবজেক্ট অবস্থানে যদি কোনো ফ্রেজ থাকে সেটা অবশ্যই কী হয় বলুন তো? নাউন ফ্রেজ। সুতরাং এটা একটা নাউন ফ্রেজ। 2 নম্বর অপশনটি খেয়াল করুন, টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। হ্যাঁ, এটা কিন্তু আমাদের 41তম BCS এসেছিল, খুবই একটা সহজ একটা প্রশ্ন। ইজ একটি ভার্ব,
তাহলে টু উইন এ প্রাইজ এটা এই বাক্যের সাবজেক্ট অবস্থানে বসছে। কি অবস্থানে বলুন তো? সাবজেক্ট অবস্থানে, কেননা এখানে ইজ তো ভার্ব আছে, সুতরাং এটা একটা সাবজেক্ট অবস্থানে বসেছে, সুতরাং এটা একটা নাউন ফ্রেজ হবে। আই এনজয় স্পিকিং ইন ইংলিশ। ওকে, আইটা সাবজেক্ট, এনজয়টা ভার্ব, আর স্পিকিং ইন ইংলিশ এটা এই বাক্যের অবজেক্ট। আমরা কিন্তু বলেছি যে শব্দ সমষ্টির নিচে যখন আন্ডারলাইন করা থাকবে তখন কিন্তু সেটা একটি মাত্র ওয়ার্ড বা একটি মাত্র পার্টস অফ স্পিচে ন্যায় কাজ করবে। সুতরাং স্পিকিং ইন ইংলিশ সমগ্রই কিন্তু এই বাক্যের অবজেক্ট। এখন খেয়াল করুন, আমরা বলেছিলাম অবজেক্ট অবস্থানে কি বসে বলুন তো? নাউন বসে। সুতরাং এটা একটা অবজেক্ট, সুতরাং এটা একটা নাউন ফ্রেজ। ওকে, 4 নম্বর বাক্যটি খেয়াল করুন, দ্য বয় ওয়ান্টস টু গো হোম। দ্য বয় বাক্যের সাবজেক্ট, ওয়ান্টসটা ভার্ব, আর টু গো হোম এটা অবজেক্ট। তাহলে অবজেক্ট অবস্থানে যদি কোনো ফ্রেজ থাকে সেটা অবশ্যই নাউন ফ্রেজ হবে। এখন প্রশ্ন আসতে পারে, টু গো হোম এটা তো অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। ওকে, তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হওয়ার জন্য আমরা জানি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে হলে ভার্বকে হোয়ার, হোয়েন, হাউ দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তবে সেটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। তো আমরা এটাকে একটু হাউ, হোয়ার, হোয়েন দিয়ে প্রশ্ন করে দেখি তো। কোথায় চাই? উত্তর আসছে না। কখন চাই? উত্তর আসছে না। কেমন চাই? আসছে না। যদি বলি কি চাই? যেতে চাই। হ্যাঁ, কি চাই যদি কি দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট আসে। সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নয়, এটা একটা নাউন ফ্রেজ। খুবই সুন্দর একটা প্রশ্ন, অবশ্যই ভালোভাবে বোঝার চেষ্টা করুন, আশা করি বুঝতে পারবেন। 5 নম্বর প্রশ্নটি খেয়াল করুন, সাকিব আল হাসান ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। ওকে, এই বাক্যটি খুবই চমৎকার একটা বিষয়। এখানে এই উদাহরণটি সাজানো হয়েছে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। ওকে, এখন ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে যে উদাহরণটি সাজানো হয়েছে আপনি কিভাবে বুঝবেন যে এটা ভার্বের কমপ্লিমেন্ট? ওকে, কে দিয়ে প্রশ্ন করুন, কে ম্যান অফ দ্য ম্যাচ? সাকিব আল হাসান। আবার 6 নম্বর বাক্যটি খেয়াল করুন, লেনিন ওয়াজ এ লিডার সেকেন্ড টু নান। কে অদ্বিতীয় নেতা? লেনিন। তো এখন এখান থেকে খুব সুন্দরভাবে বোঝা যাবে সাকিব আল হাসান যিনি তিনি ম্যান অফ দ্য ম্যাচ, লেনিন যিনি তিনি লিডার সেকেন্ড টু নান। এই যে এটাই কিন্তু ভার্বের কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এই দুইটা ফ্রেজও নাউন ফ্রেজ। ওকে, 7 নম্বর বাক্যটি খেয়াল করুন, হি কেম উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস। ওকে, আমরা এখান থেকে শিখে আসছি প্রিপজিশনের অবজেক্ট হিসেবে যদি কোনো ফ্রেজ বসে সেটি অবশ্যই নাউন ফ্রেজ হবে। ওকে, তো এই যে প্রিপজিশনের পরে একটি ফ্রেজ আছে, সুতরাং এটা একটা নাউন ফ্রেজ। 8 নম্বর বাক্যটিও খেয়াল করুন, দ্য প্রাইজ ইজ ফর দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস। এই যে প্রিপজিশনের পরে একটি ফ্রেজ আছে, সুতরাং এটা নাউন ফ্রেজ। ওকে, 9 নম্বর বাক্যটি খেয়াল করুন, হি ইজ এ ম্যান অফ লেটার্স। তো খুবই একটা চমৎকার বিষয়। আমরা জানি এখান থেকে পজিশনাল পার্টস একটা বিষয় এখানে অবশ্যই জড়িত। আর্টিকেলের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তবে সেটি অবশ্যই নাউন হয়। তাহলে এখানে একটু খেয়াল করুন, আর্টিকেল এ আছে, তো এর পরে একটি মাত্র ওয়ার্ড। তো আমরা বলেছি যে আন্ডারলাইনকৃত সমগ্র শব্দ সমষ্টি একটি মাত্র পার্টস অফ স্পিচ হয়, সুতরাং একটি মাত্র ওয়ার্ড ধরতে হবে। সুতরাং আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড বা একটি মাত্র শব্দ আছে, সুতরাং এটা একটা নাউন হবে। তাহলে এই ফ্রেজটি অবশ্যই নাউন ফ্রেজ। ওকে, 10 নম্বর বাক্যটি ঠিক সেম একই, হি ইজ এ ম্যান অফ ফেম। তাহলে এই যে ম্যান অফ ফেম আর্টিকেলের পরে একটি মাত্র শব্দ, সুতরাং এটা একটা নাউন ফ্রেজ। ওকে, 11 নম্বর বাক্যটি খেয়াল করুন, আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন ইন দিস টাউন। তো এই কিথ অ্যান্ড কিন, এই নো একটা ডিটারমিনার। তো ডিটারমিনার পরে যদি কোনো ফ্রেজ বসে সেটি অবশ্যই নাউন ফ্রেজ হবে। তাছাড়া আমরা জানি নো হচ্ছে অ্যাডজেক্টিভ রূপে কাজ করে, অ্যাডজেক্টিভের পরে যদি কোনো শব্দ বসে সেটি নাউন হয়, সুতরাং কিথ অ্যান্ড কিন নাউন, সুতরাং এটা একটা নাউন ফ্রেজ। আশা করছি এই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমি একটু অসুস্থ, এজন্য খুব দ্রুত ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আশা করছি এই ক্লাসগুলো আপনাদের অনেক ভালো লাগবে।
আপনার আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার অনুভূতি প্রকাশ করবেন, যাতে করে আমরা পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে অনুপ্রাণিত হয়। তো যাই হোক, আমরা এখন ক্লাসের পরবর্তী অংশগুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্ন খেয়াল করুন, ইউ শুড লুক আফটার ইয়োর প্যারেন্টস। এখন এই লুক আফটারটা কি ফ্রেজ বলা হয়েছে? ওকে, খেয়াল করুন, আমরা জানি শুডের পরে, শুড মডাল ভার্বের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। সুতরাং লুক আফটার এই বাক্যে ভার্ব হিসেবে কাজ করছে। সুতরাং লুক আফটার একটা ভার্বাল ফ্রেজ, কেননা আমরা জানি ভার্বাল ফ্রেজ ভার্বের মতো কাজ করে। ওকে, 2 নম্বর প্রশ্ন খেয়াল করুন, ডু অন ইয়োর শার্ট, তোমার শার্ট পরিধান করো। তাহলে ডু অনটা এই বাক্যে কিন্তু ভার্ব হিসেবে কাজ করছে। সুতরাং এটাও একটা ভার্বাল ফ্রেজ। দ্য রিচ লুক ডাউন আপন দ্য পুর, ধনীরা গরিবদেরকে ঘৃণা করে। তো লুক ডাউন আপন এই বাক্যে কি হিসেবে কাজ করছে? হ্যাঁ, এই বাক্যে এটা ভার্ব হিসেবে কাজ করছে। সুতরাং এটা একটা ভার্বাল ফ্রেজ। তো অবশ্যই আমাকে এক্ষেত্রে একটি কথা বলতে হয় যে আপনারা যেগুলো গ্রুপ ভার্ব হিসেবে পড়েন, গ্রুপ ভার্ব হিসেবে যেগুলো মুখস্থ করেন, সেগুলো সবগুলোই একটি ভার্বাল ফ্রেজ। আশা করছি এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 1 নম্বর প্রশ্ন খেয়াল করুন, হি লিভস ইন দ্য সাবার্ব অফ ঢাকা। তো আমরা জানি যখনই আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ চিহ্নিতকরণ করব তখনই আমাদেরকে একটি কথা মাথায় আসতে হবে, সেটা হচ্ছে ভার্বকে যখন আপনি হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই এ ধরনের শব্দ দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পান, তবে সেক্ষেত্রে সেটি অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তাহলে আমরা এখন ভার্বকে প্রশ্ন করে দেখব। লিভসটা যেহেতু এখানে ভার্ব, ভার্বকে আমরা প্রশ্ন করি, সে কোথায় বাস করে? সে ঢাকার শহরতলিতে বাস করে। সুতরাং এখান থেকে উত্তর পাওয়া যাচ্ছে, সুতরাং এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, 2 নম্বর প্রশ্ন খেয়াল করুন, হি ইজ ইন দ্য রুম। এখন প্রশ্ন করুন, সে কোথায়? সে রুমের ভিতরে। সুতরাং এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 3 নম্বর প্রশ্ন খেয়াল করুন, হি র্যান উইথ গ্রেট স্পিড। সে কেমনভাবে দৌড়ায়? সে উচ্চ গতিতে দৌড়ালো। অ্যান্সার আসছে উচ্চ গতিতে। সুতরাং এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করছি সুন্দরভাবে এগুলো বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব প্রিপজিশনাল ফ্রেজে। তো এটা খুবই একটা মজাদার বিষয়। দেয়ার ইজ এ গার্ডেন বিফোর মাই হাউস। আমার বাড়ির সামনে একটা বাগান আছে। এটা আমরা খুব সুন্দরভাবে মনে হয় ইংরেজি করতে পারি, দেয়ার ইজ এ গার্ডেন বিফোর মাই হাউস। ওকে, এখন কথা হলো এই বিফোরটা কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ নয়, শুধুমাত্র প্রিপজিশন। তো এই বিফোর শব্দটাকে আমরা প্রিপজিশনাল ফ্রেজ হিসেবে লিখতে গেলে ইন ফ্রন্ট অফ লিখতে হয়েছে, কেননা আমরা জানি ফ্রেজ মানে কি একগুচ্ছ শব্দ সমষ্টি। তাহলে এখানে তো শুধুমাত্র বিফোর একটি শব্দ, তাহলে এই প্রিপজিশনাল ফ্রেজ নয়, শুধুমাত্র প্রিপজিশন। কিন্তু এই বিফোর শব্দটাকে আমরা এখন প্রিপজিশনাল ফ্রেজ মানে কয়েকটা শব্দ সমষ্টি দিয়ে লিখতে হবে। তাহলে ইন ফ্রন্ট অফ মানে আমরা জানি সামনে। তাহলে দেখুন এই বাক্যটি আবারও একইভাবে লেখা হয়েছে, দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। আমার বাড়ির সামনে একটি বাগান আছে। তো একই অর্থ প্রকাশ করছে। তার মানে বিফোরের পরিবর্তে যে ইন ফ্রন্ট অফ ব্যবহার করা হলো, এটি একটি প্রিপজিশনাল ফ্রেজ। আশা করছি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তাছাড়া আমরা জানি প্রিপজিশনাল ফ্রেজ চিহ্নিতকরণ করার সময় খুবই সহজ একটা টেকনিক, যে শুরুতে এবং শেষে প্রিপজিশন থাকে। খেয়াল করুন, ইন, অফ, অন, অফ। তাহলে আমরা বুঝতেই পারছি যে 2 নম্বর প্রশ্নটি, আই কুড নট গো টু স্কুল অন অ্যাকাউন্ট অফ ইলনেস, এটাও একটা প্রিপজিশনাল ফ্রেজ। ওকে, 3 নম্বর প্রশ্ন খেয়াল করুন, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, এটাও একটা প্রিপজিশনাল ফ্রেজ। এখন এই প্রশ্নটার আরও একটা অ্যান্সার হতে পারে, সেটি কি? সেটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, যদি অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে তবে অ্যান্সার হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশনে না থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা প্রিপজিশনাল ফ্রেজ হবে। আশা করছি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তাছাড়া এটি মাস্টার গাইডে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখন আমরা চলে যাব বাকি অংশগুলোতে। কনজাংশনাল ফ্রেজ। আমরা জানি কনজাংশন হচ্ছে দুটি শব্দকে বা দুটি বাক্যকে যুক্ত করে। তাহলে ঠিক একইভাবে খেয়াল করুন, 1 নম্বর একটা প্রশ্ন আছে, রহিম অ্যাজ ওয়েল অ্যাজ দে লার্নড ইংলিশ। এই অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু রহিম এবং দে সাথে সংযুক্ত করছে। সুতরাং এটা একটা কনজাংশনাল ফ্রেজ। আর 7 নম্বর বলছে ইন্টারজেকশনাল ফ্রেজ। এটা খুবই একটা সহজ,
কেননা ইন্টারজেকশনাল ফ্রেজ হতে হলে ইন্টারজেকশনাল একটা চিহ্ন যে আছে এই চিহ্নটা থাকতে হয়। আমরা এটা মনে হয় কারোর ভুল হবে না, ইন্টারজেকশনাল চিহ্ন আছে। তাছাড়া এখানে বুঝতেই পারছেন বাক্য অনুযায়ী হোয়াট এ পিটি ইউ হ্যাভ ফেইল্ড, ইন্টারজেকশনাল ফ্রেজ। ওকে, এখন চলে আসবো ইনফিনিটিভ ফ্রেজ। আই অ্যাম গ্ল্যাড টু নো ইউর সাকসেস। আমরা জানি ভার্ব টু প্লাস ভার্ব ওয়ান হলে সেটি ইনফিনিটিভ হয়। তাহলে খেয়াল করুন এখানে টু প্লাস ভার্বের ওয়ান, টু নো আছে, সুতরাং এই যে একটা ফ্রেজ এটা ইনফিনিটিভ ফ্রেজ হবে। তবে ইনফিনিটিভ ফ্রেজ যদি সাবজেক্ট অবস্থানে, ভার্ব অবস্থানে এবং কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে তবে সেটি অবশ্যই নাউন ফ্রেজ হবে। ওকে, এখন চলে যাব পার্টিসিপল ফ্রেজ। লাউডলি নকিং অ্যাট দ্য ডোর হি ডিমান্ডেড অ্যাডমিশন। আমরা জানি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা প্রেজেন্ট পার্টিসিপল গঠন করে, সুতরাং নকিং অ্যাট দ্য ডোর হি ডিমান্ডেড অ্যাডমিশন, এখানে নকিং অ্যাট দ্য ডোর এটি একটা পার্টিসিপল ফ্রেজ। আশা করছি খুব সুন্দরভাবে এগুলো বুঝতে পারছেন। এখন আমি এমন কিছু উদাহরণ দেখাই দেবো যেগুলো কনফিউশন সৃষ্টি করে এবং কিছু পরিবর্তনের মাধ্যমে, অল্প কিছু পরিবর্তনের মাধ্যমে পুরো ফ্রেজটি পরিবর্তন হয়। ওকে, তাহলে এখন আমরা কনফিউশন ফ্রেজগুলো দেখে নেব, আর আশা করি এগুলো খুব সুন্দরভাবে আপনি শিখবেন, কারণ এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষাতে বেশি বেশি আসে আর এখানে আসলে কনফিউশন সৃষ্টি হয়, এজন্য আমি এটা আলাদাভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করছি একটু মনোযোগ সহকারে দেখলে আপনিও খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো প্রথমে একটা বাক্য খেয়াল করুন, দ্য গার্ল ইন ব্লু ইজ মাই সিস্টার। ওকে, তো আমরা বলুন তো এটা কি ফ্রেজ হবে? হ্যাঁ, এটা কিন্তু নাউন ফ্রেজ হবে। এখন কীভাবে আমরা বুঝতে পারলাম? আমরা শিখে আসলাম যে যদি কখনো কোনো ফ্রেজ সাবজেক্ট অবস্থানে থাকে, এখানে যেহেতু ইজ ভার্ব আছে সুতরাং দ্য গার্ল ইন হুম এই বাক্যের সাবজেক্ট, তাই না? তাহলে সাবজেক্ট যদি হয় তাহলে এটা অবশ্যই নাউন ফ্রেজ হবে, তাহলে এটার অ্যান্সার হবে নাউন ফ্রেজ। এখন পরবর্তী প্রশ্নটা খেয়াল করুন, দ্য গার্ল ইন ব্লু ইজ মাই সিস্টার। এখানে আইডেন্টিফাইড করতে বলা হয়েছে ইন ব্লু এই ফ্রেজটা কি ফ্রেজ। ওকে, তো আমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে বিষয়টা হচ্ছে যেই শব্দ সমষ্টির নিচে আন্ডারলাইন করা থাকবে তার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হয়। তো এখন প্রশ্ন হলো ইন ব্লু কি ফ্রেজ। এখন আমরা জানি নাউনের পাশে যদি কোনো ফ্রেজ থাকে সেটি অবশ্যই কী হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এখানে গার্ল যেহেতু নাউনের পাশে একটি ফ্রেজ আছে সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করছি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন চলে যাব আমরা আরও একটা প্রশ্ন, হি ইজ এ ম্যান অফ লেটার্স। ওকে, তো আমরা শিখে আসলাম আর্টিকেলের পরে যদি একটি মাত্র শব্দ থাকে সেটি নাউন হয় তাহলে এটি একটি নাউন ফ্রেজ। এখন পরবর্তী ওই বাক্যটাকে অন্যভাবে আইডেন্টিফাই করতে বলা হয়েছে অফ লেটার্স, এটা কি ফ্রেজ। এখন খেয়াল করুন এটা এ ম্যানটা যেহেতু নাউনের পাশে বসে নাউনকে মডিফাই করছে বা নাউনের পাশে যে ফ্রেজ বসে সেটি কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ, সুতরাং এটি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তাহলে পরবর্তী আরও একটি বাক্য ঠিক একইভাবে সেমভাবে, হি ইজ এ ম্যান অফ ফেম। তো ম্যান অফ ফেম যেহেতু আর্টিকেল এ আছে, আর্টিকেলের পরে একটি মাত্র শব্দ তাহলে বা ফ্রেজ, তাহলে এটি হবে নাউন ফ্রেজ। ঠিক একইভাবে এখন ম্যানের পরবর্তী যদি কোনো ফ্রেজ থাকে, ম্যান যেহেতু নাউনের পরে আবার ফ্রেজ বলা হচ্ছে অফ ফেম, আলাদা করে বলা হচ্ছে, তাহলে অফ ফেম এটি কী হবে বলুন তো? অ্যাডজেক্টিভ ফ্রেজ, কেননা এখানে নাউন ম্যান আছে। ওকে, আমরা আশা করছি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন প্রশ্ন চলে আসছে, দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। বলুন তো ইন ফ্রন্ট অফ মাই হাউস এটি কি ফ্রেজ? প্রথমেও প্রিপজিশন, শেষেও প্রিপজিশন, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। বলুন দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। ইন ফ্রন্ট অফ মাই হাউস সম্পূর্ণ শব্দ সমষ্টি নিচে দাগ দেওয়া হয়েছে। এখন কিন্তু এটার প্রিপজিশনাল ফ্রেজ থাকবে না, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। কি বলুন তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা খুব সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবেন। তারপরে খেয়াল করুন, দ্য বয় টেকিং এক্সারসাইজ ইজ মাই ব্রাদার। এখন খেয়াল করুন টেকিং এক্সারসাইজ এটি কি ফ্রেজ? টেকিং এক্সারসাইজ বয় নাউনের পাশে বসেছে, তো নাউনের পাশে যে ফ্রেজটি বসবে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন খেয়াল করুন টেকিং এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। এখন এই টেকিং এক্সারসাইজ এই বাক্যে সাবজেক্ট অবস্থানে আছে, তাহলে এটা একটা নাউন ফ্রেজ। আশা করছি খুবই চমৎকারভাবে এগুলো বুঝতে পারছেন। এখন চলে যাব আমরা লাস্ট দুইটা প্রশ্ন,
ইভেন এ ম্যান ইন দ্য স্ট্রিট হ্যাজ সাম মানি। বলুন তো এ ম্যান ইন দ্য স্ট্রিট এই বাক্যে কী অবস্থানে আছে? হ্যাঁ, এটা কিন্তু সাবজেক্ট অবস্থানে আছে। খেয়াল করুন, সাবজেক্ট অবস্থানে আছে এবং সাবজেক্টের কাজ করছে। যেহেতু হ্যাজ এখানে ভার্ব আছে, সুতরাং এটা একটা নাউন ফ্রেজ। কি বললাম? নাউন ফ্রেজ। এখন পরবর্তী বাক্য খেয়াল করুন, ইভেন এ ম্যান ইন দ্য স্ট্রিট, এখানে আইডেন্টিফাই করতে বলা হয়েছে ইন দ্য স্ট্রিট। এই ফ্রেজটি কী ফ্রেজ? এখন খেয়াল করুন, এ ম্যান, এই ম্যানটা তো নাউন, নাউনের পাশে যে ফ্রেজ বসে সেটি অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন দ্য ম্যান ইজ ইন দ্য স্ট্রিট, এখন প্রশ্ন করা হয়েছে ইন দ্য স্ট্রিট কী ফ্রেজ? এখন আমরা জানি ভার্বকে যদি হাউ, হোয়ার, হোয়েন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তবে সেটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আমরা প্রশ্ন করি তো সে কোথায়? মানুষটি কোথায়? মানুষটি রাস্তায়। তাহলে অ্যান্সার পাওয়া যাচ্ছে, সুতরাং এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, আশা করছি খুব সুন্দরভাবে এগুলো সব বুঝতে পারছেন। খেয়াল করে দেখুন, একই জিনিস একটু পরিবর্তনের মাধ্যমে পুরো ফ্রেজ চেঞ্জ হয়ে যাচ্ছে। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। হি স্টুড ইন ফ্রন্ট অফ মি। বলুন তো ইন ফ্রন্ট অফ মি এটা কি ফ্রেজ হবে? শুরুতে প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, এখন এই বাক্যটাকে এখন আমরা যদি বলি হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মি সম্পূর্ণ শব্দ সমষ্টি নিচে দাগ হবে, তাহলে এটি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এটাই ছিল আমাদের আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের সমগ্র ক্লাস। আশা করছি ক্লাসটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। বিশেষ করে আমি একটু অসুস্থ, এজন্য ক্লাসটি খুব একটা ভালো করে নিতে পারলাম না। আশা করছি তারপরও সর্বাত্মক চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত সুস্থ হতে পারি এবং পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।